হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ সেট নিয়ে চলে এসেছি। 2004 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স নিয়ে আজকে আলোচনা করব। 2004 সালের প্রিলিমসের যে প্রশ্নগুলি এসেছিল সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমরা সেটটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে কতটা হার্ড কোশ্চেন এসেছিল। তোমাদের এই যে প্রশ্নগুলো এসছে তার উপরে বেস করেই তোমাদের প্র্যাকটিসগুলো করে যেতে হবে, কারণ এইগুলো খুবই আনকমন অনেক প্রশ্ন এসেছে যেগুলো তোমরা সচরাচর তোমরা এগুলো প্র্যাকটিস করো না। তাই তোমরা সেটগুলো ভালো করে দেখো এবং তার উপরে বেস করে প্র্যাকটিস গুলো করতে থাকো, নাহলে কিন্তু তোমরা এক্সামটা ক্র্যাক করতে পারবে না। তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে। দেখো, প্রথমে কোন কোন বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে সেগুলো একটু একটু দেখে নাও। ইতিহাস থেকে কি কি পড়তে হবে। দেখো, বিভিন্ন রাজার রাজধানী বা রাজ্যের রাজধানী, মহাবীর সম্পর্কিত যত প্রশ্ন আছে সেগুলো দেখতে হবে। বই ও রচয়িতা, ঐতিহাসিক বিভিন্ন বই ও তার রচয়িতাদের নাম জানতে হবে। বিভিন্ন সভা ও প্রতিষ্ঠাতা, বিভিন্ন যুদ্ধ ও বড়লাটের সময়কাল, মানে কোন বড়লাটের বা কোন ভাইসরয়ের সময় কোন যুদ্ধটা হয়েছিল সেটা দেখতে হবে। ভূগোল থেকে কি কি এসেছিল তার উপরে বেশ করে দেখো। জলপ্রপাত ও তীরবর্তী নদীগুলো দেখে রাখতে হবে। বিভিন্ন নদীর উপনদী, খনিজ সম্পদ, বিভিন্ন স্মৃতিসৌধ ও তীরবর্তী নদী। 2011 জনগণনাটা এটা খুবই ভালো করে দেখতে হবে। সংবিধান থেকে দেখো, পার্লামেন্টের উপর যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন তোমাদের রেডি করতে হবে। বিভিন্ন মামলা, কোন মামলাতে কোন ঘটনাটা হয়ে মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কোনটা অন্তর্ভুক্ত করা হবে সংবিধানে, সেই সব বিষয়বস্তু। আর বিভিন্ন সংবিধান সংশোধনী, যত সংবিধান সংশোধনী আছে, কি কি সংশোধন করা হয়েছিল সেইগুলো পড়তে হবে। অর্থনীতি থেকে বিপ্লবের চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আর সাধারণ বিজ্ঞান, দেখো বিজ্ঞানের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছে। তোমাদের যদি না ভালো করে তোমরা বিজ্ঞানটা কমপ্লিট করো তাহলে এই প্রশ্নগুলো করতে পারবে না, অনেকটাই হার্ড এসেছে। অন্যান্য সাবজেক্টের তুলনায় তোমাদের বিজ্ঞানটা খুব ভালো করে করতে হবে। বিভিন্ন প্রাণী সম্পর্কিত প্রশ্নটা খুবই আসছে। আর এককের নাম, এককের নামটা তোমরা প্রায় সবাই পড়েছো, কিন্তু বিভিন্ন প্রাণী সম্পর্কিত প্রশ্নগুলো তোমাদের ভালো করে রেডি করতে হবে। সাধারণ জ্ঞান থেকে দেখো, নৃত্যরাজ্য প্রায় কমন, প্রত্যেকটি পরীক্ষাতেই নৃত্যরাজ্য থেকে প্রশ্ন করা হচ্ছে। আর এইটা একটা নতুন টপিক। দেখো, ভারতের বিভিন্ন রাজ্যের লোকসঙ্গীত বা পশ্চিমবঙ্গের কোথায় কোন লোকসঙ্গীতটা বিখ্যাত সেইগুলো। আর বিভিন্ন চরিত্র স্রষ্টা, এই এই যে টপিকটি, বিভিন্ন আনকমন বিভিন্ন চরিত্রের নাম তুলে দেওয়া হচ্ছে। সেগুলো যদি তোমরা ভালো করে নামগুলো যদি না জানো তাহলে কিন্তু এই অ্যান্সার গুলো করতেই পারবে না। এর থেকে দুটো তিনটে করে প্রশ্ন প্রত্যেকটা এক্সামে আসছে, তোমরা শেষ পর্যন্ত যদি দেখো তাহলে প্রশ্নগুলো তোমরা দেখলে বুঝতে পারবে কতটা হার্ড কোশ্চেন্স করা হয় এই পিএসসি মিসলেনিয়াসে। দেখো, 75টি তো প্রশ্ন থাকবে আর প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 150। তোমাদের জাস্ট এক্সামকে পাস করতে হবে, কারণ এটা মেরিট লিস্টে কোনো যোগ করা হয় না। তাহলে তোমরা জাস্ট পাস করার মতো যেগুলো করলে হয় সেগুলো তোমরা অবশ্যই রেডি করে নাও এখন থেকে। এখন থেকে যারা তোমরা প্র্যাকটিস শুরু করছো না তাদের কিন্তু পরে সমস্যা হয়ে যাবে, বা তোমাদের পরীক্ষায় পাস করাটাও তোমাদের খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এবার দেখো, বিভিন্ন দেশাত্মবোধক যত গান আছে সেই গানের রচনাকার কারা সেগুলো জানতে হবে। নাটক, নাট্যকার, বিভিন্ন ইংরাজি নাটক, বাংলা নাটক, যত নাটক আছে সেই নাট্যকারের নামগুলো জানতে হবে। ভারতের বিভিন্ন প্রথম খেলোয়াড়ের নাম, মানে বিভিন্ন খেলার যে প্রথম খেলোয়াড়, যেমন যেমন বিভিন্ন ব্যাডমিন্টন খেলা প্রথম যিনি, বা ভারত থেকে কে কে আছেন সেগুলো তোমাদের জানতে হবে। দিবস, দিবস থেকে প্রশ্ন তো অবশ্যই করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর কি কি টপিক পড়তে হবে। দেখো, বিশ্বকাপ, এইটা প্রায় প্রত্যেকটা সেটেই আসছে, তাহলে বিশ্বকাপ সম্পর্কিত যত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সবগুলো তোমাদের রেডি করতে হবে। বিশ্ব ও ভারতের বিভিন্ন সংস্থার প্রধান, সাম্প্রতিক খবরে থাকা মহিলা সম্পর্কিত প্রশ্ন। দেখো, তোমাদের যত খেলোয়াড় আছে সেগুলো তো করতেই হবে, আর তার সঙ্গে সঙ্গে মহিলাগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ মহিলা থেকে খুব বেশি প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তাহলে দেখো, শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। গীত গোবিন্দের রচয়িতা কে? দেখো, আগের সেটটি যারা তোমরা দেখেছো তারা অবশ্যই দেখেছো এই যে বিভিন্ন ঐতিহাসিক বই, এই বইগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে। তাহলে এইটাও এই সেটেও এসে গিয়েছে 2004 সালে। এর রচয়িতা দেখো, চণ্ডীদাস, জয়দেব, যদুভট্ট না শ্রী চৈতন্য? গীত গোবিন্দের রচয়িতা হলেন জয়দেব। আর জয়দেব কে ছিলেন? জয়দেব ছিলেন লক্ষণ সেনের শ্রেষ্ঠ সভাকবি। তাহলে এইটাও আমরা জেনে নিলাম যে জয়দেব কে ছিলেন, তিনি একজন সভাকবি ছিলেন।
তিনি লক্ষণ সেনের শ্রেষ্ঠ সভাকবি। এরপরে যত বই ও রচয়িতা আছে সেগুলো তো আমি টপিক ওয়াইজ আলাদা ক্লাসে দেবো। আগে আমি প্রিভিয়াস ইয়ার গুলো কমপ্লিট করে নিই, আর তোমাদের কি কি টপিক পড়তে হবে সেগুলো তোমরা ভালো করে একটু আইডিয়া করে নাও। তারপরে আমি সেটগুলো যত মানে টপিক আছে সেগুলো ধরে ধরে তোমাদের করাবো। তোমাদের দেখবে এক্সামস এর আগে তোমরা প্রায় 80% তোমরা কমপ্লিট করে নিতে পারবে, তোমাদের বেশি দিন কমপ্লিট করতে লাগবে না। তাহলে চলে আসি পরের প্রশ্নে। দৈব শক্তি সন্ত্রুত রাজশক্তি এই তত্ত্ব ঘোষণা করেন কোন সুলতান? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন বলবন না ইলতুৎমিশ? দৈব শক্তি সমৃত রাজশক্তি এই তত্ত্ব ঘোষণা করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের প্রারম্ভে কোন মারাঠা নেতা ইংরেজদের বিরুদ্ধে একটি মারাঠা সংগঠন গড়ে তোলেন? দেখো আমরা তো পড়েছি বিভিন্ন যুদ্ধের নামগুলো, সালগুলো, এগুলো তো আমাদের জানা, কিন্তু এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের প্রারম্ভে কোন মারাঠা নেতা ইংরেজদের বিরুদ্ধে একটি মারাঠা সংগঠন গড়ে তোলে? তাহলে এখানে একটু মানে প্রশ্নটা একটু ভালো করে করলেই তোমরা অ্যান্সারটা করতে পারবে। এখানে কি অপশন আছে? সিন্ধিয়া, হোলকার, পেশোয়া না ভোসলে? এটার উত্তর হয়ে যাবে পেশোয়া। তাহলে পেশোয়া কোন মারাঠা নেতা? তাহলে সেটা হয়ে যাবে পেশোয়া। ইনি ইংরেজদের বিরুদ্ধে একটি মারাঠা সংগঠন গড়ে তোলেন। তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কবে হয়েছিল? 1817 সালে লর্ড হেস্টিংস এর আমলে হয়েছিল। লর্ড হেস্টিংস এর আমলে এই তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল। এবার যত যুদ্ধ আছে সেগুলো তোমরা একসাথে কমপ্লিট করে একটা জায়গায় তোমরা নোট ডাউন করে রাখতে পারো, বা তোমরা পিডিএফ নিয়েও প্র্যাকটিসটা করতে পারো। পরের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠাতা কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, রামমোহন রায় না শিশির কুমার ঘোষ? ভারত সভার প্রতিষ্ঠাতা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1876 সালে। 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে ইংরেজ আধিপত্য স্থাপনের ইতিহাসে নিম্নের কোন যুদ্ধটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? ইংরেজ আধিপত্য স্থাপনের পিছনে তো অনেক যুদ্ধ ছিল, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কোন যুদ্ধটা ছিল? ওয়ান্ডি ওয়ার্স বা বন্দিবাসের যুদ্ধ, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ না শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধ? এটা হয়ে যাবে বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধটা কবে হয়েছিল? 1764 সালে। তাহলে এটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, তাহলে এর থেকে ঘুরিয়ে তোমাদের এক্সামে প্রশ্নটা আসতে পারে, তাহলে তোমাদের সেটাও জানতে হবে। 1764 সালে হয়েছিল। আর এই বক্সার যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে সম্মিলিত বাহিনীকে ইংরেজরা সেনাপতি হেক্টর মনরোর নেতৃত্বে পরাজিত করেন। মানে ইংরেজদের সঙ্গে হয়েছিল মীর কাসিম, সুজাউদ্দৌলা, দ্বিতীয় শাহ আলমের মধ্যে এটা হয়েছিল। আর পরাজিত হয়েছিল কারা? ওই মীর কাসিম সুজাউদ্দৌলা দলটা পরাজিত হয়েছিল। পরের প্রশ্ন, কম রামায়ণ কোন ভাষায় লেখা? সংস্কৃত, তামিল, তেলেগু না মালায়ালম? এটি তামিল ভাষায় লেখা হয়েছিল। এই রামায়ণটি তামিল ভাষায় লেখা হয়েছিল। মহাবীর জৈনের কোথায় মৃত্যু হয়? দেখো আমি এর ভিডিও শুরুরই আগে বলে দিয়েছিলাম, মহাবীরটা তোমাদের খুব ভালো করে করতে হবে, প্লাস গৌতম বুদ্ধ বা বুদ্ধদেব সম্বন্ধে যত প্রশ্ন আছে সেগুলো কিন্তু তোমাদের ভালো করে করতে হবে। আর এর আমি আলাদা করে সেট তোমাদের হিস্ট্রির পুরো চ্যাপ্টার ধরে আমি যত প্রশ্ন আসে মহাবীরের উপর থেকে বা বুদ্ধদেবের উপর থেকে, সেগুলো আমি পুরো ডিটেলসে তোমাদের করিয়েছি। তোমরা যদি আমার ভিডিও প্লে লিস্টটা একবার চেক করো তাহলে তোমরা দেখতে পাবে যত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি পুরো কমপ্লিট করিয়ে রেখেছি। সবগুলো দেওয়া হয়নি, তবে আস্তে আস্তে আমি সমস্ত ভিডিও তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো। বৈশালী, পাবা, লুম্বিনী না পাটলিপুত্র? মহাবীর জৈনের মৃত্যু হয়েছিল পাবাতে বা পাবা নগরীতে। তাহলে এটা তোমরা মনে রাখবে, পাবা নগরী বা পাবা সেম কথা, তোমরা অ্যান্সারটা ইজিলি করে দিয়ে আসতে পারবে। মহাবীর জৈনের মৃত্যু কবে হয়েছিল? 468 খ্রিস্টপূর্বাব্দে মাত্র 72 বছর বয়সে বিহারের পাবা নামক স্থানে বা পাবা নগরীতে তার মৃত্যু হয়। তাহলে এই যদি বলে এটা কোন রাজ্যে অবস্থিত, তখন তোমরা করতে পারবে এটা হবে বিহারে। বিহারেই পাবা নগরী বা পাবা অবস্থিত। নেক্সট প্রশ্ন, মঙ্গল নেতা চেঙ্গিস খান কোন সুলতানের সময় সিন্ধু নদের তীর পর্যন্ত এসেছিলেন? ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, গিয়াসউদ্দিন বলবন না আলাউদ্দিন খলজি? এটার অ্যান্সার হয়ে যাবে ইলতুৎমিশ। ইলতুৎমিশের আমলে
মঙ্গল নেতা চেঙ্গিজ খান 1221 সালে, তাহলে সালটাও তোমরা দেখে রাখো, 1221 সালে সিন্ধু নদের তীর পর্যন্ত এসেছিলেন। যে এক্সট্রা ইনফরমেশন গুলো দিচ্ছি সেগুলো একটু ভালো করে দেখে রাখবে, তাহলে তোমাদের এই জিনিসগুলো যখন পরীক্ষাতে আসবে তখন তোমাদের খুব ভালোভাবে মনে থাকবে। পরের প্রশ্ন, জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা? সংস্কৃত, পালি, প্রাকৃত না বৈদিক ভাষায়? জাতকের গল্পগুলি পালি ভাষায় লেখা। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখো। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক, এটি পালি ভাষায় রচিত। এইটাও খুবই ইম্পর্টেন্ট, পালি ভাষা। এই পালি ভাষায় এই কথাটা তোমরা ভালো করে মনে রাখবে, পালি ভাষায় ত্রিপিটকটি রচিত হয়েছিল। পরের প্রশ্ন, কোন রাজার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ? শশাঙ্ক, ধর্মপাল, লক্ষণ সেন না গণেশ? এদের মধ্যে থেকে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এবার বিভিন্ন রাজার রাজধানী সেগুলো তোমরা আলাদা করে তোমরা ভিডিও পাবে, তাই তোমরা নিজেরা করতে পারো, বা আমার ভিডিও যদি মনে হয় যে তো ইম্পর্টেন্ট তাহলে সেখান থেকেও করে নিতে পারো। শশাঙ্কের রাজধানী ছিল মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ। তাহলে এই কর্ণ সুবর্ণটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত মুর্শিদাবাদে। পরের প্রশ্ন, কেরলে বর্ষা শুরু হয় কবে? আমরা জানি ভারতের সব থেকে প্রথম বৃষ্টিপাত শুরু হয় কেরলে, কিন্তু সেখানে বর্ষাটা শুরু হয় কবে? 1 জুন, 5 জুন, 8 জুন না 10 জুন? দেখো তোমাদের এক্সামে কিন্তু এইরকম টাইপের প্রশ্ন, অপশন গুলো এইরকম ভাবেই ছিল। 1 জুন, 5 জুন, তোমরা যেন মানে ডেটটা না দেখে ঘাবড়ে গিয়ে তোমরা মানে অ্যান্সারটা প্রশ্নটা স্কিপ করে যেও না, ভালো করে তোমরা প্রশ্নটা আগে পড়বে। এটার অ্যান্সার হয়ে যাবে 1 জুন। কেরলে বর্ষা শুরু হয় 1 জুন, বা ভারতে সব থেকে প্রথমে বর্ষা শুরু হয় কেরলে। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? জলপ্রপাত, বিভিন্ন জলপ্রপাতের নাম কোন নদীর উপরে অবস্থিত? দেখো, কাবেরী, কৃষ্ণা, পেন্নাব বা না নর্মদা? এই ধোঁয়াধার জলপ্রপাতটি কাবেরী নদীর উপরে অবস্থিত। জব্বলপুরে ভোরঘাটের নিকট নর্মদা নদী মার্বেল পাথর অধ্যুষিত অঞ্চলে ধোঁয়াধার জলপ্রপাত সৃষ্টি করেছে। তাহলে নর্মদা নদী এই জলপ্রপাতটি সৃষ্টি করেছে কোথায়? মার্বেল পাথর অধ্যুষিত অঞ্চল, যেটা কি নামটা হচ্ছে জব্বলপুর, এই জব্বলপুরে সৃষ্টি করেছে। পরের প্রশ্ন, ভিলাই ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় নির্মিত? ব্রিটিশ, জার্মান, রাশিয়া, মার্কিন? ভিলাই ইস্পাত কারখানা, দেখো আমার ভারতের শিল্প সম্পর্কিত ভিডিওটা এখনো পর্যন্ত তোমাদেরকে প্রোভাইড করতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি আমি তোমাদের এক্সামস এর আগে, অবশ্যই এক্সামস এর আগে আমি তোমাদের সমস্ত চ্যাপ্টার গুলো করিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের মানে পরীক্ষাতে যেতে তোমাদের অসুবিধা না হয়। এটার অ্যান্সার হয়ে যাবে রাশিয়া। ভিলাই ইস্পাত কারখানাটি রাশিয়ার সহযোগিতায় নির্মিত। এবার দেখো আরো কিছু ইস্পাত কারখানার নামটাও দেখে নাও কোন দেশের সহযোগিতায় নির্মিত হয়েছে। রাউরকেল্লা, রাউরকেল্লাটা উড়িষ্যায় অবস্থিত, সেটা জার্মানির সহযোগিতায় নির্মিত হয়েছে। ভিলাই ছত্তিশগড়, রাশিয়ার সহযোগিতায়। দুর্গাপুরটা কোথায় রয়েছে? এটা রয়েছে পশ্চিমবঙ্গে, এটা ব্রিটিশ বা ব্রিটেনের সহযোগিতায়। বোকারো যেটা রয়েছে ঝাড়খণ্ডে, রাশিয়ার সহযোগিতা। এবং বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে রয়েছে, এটা রাশিয়ার সহযোগিতায় নির্মিত। প্রত্যেকটা নাম তোমরা মুখস্থ করে নেবে। বেশিরভাগ দীর্ঘ হিমবাহ কোন পর্বতমালা থেকে নামে? কারাকোরাম, জানসাকার, শিবালিক না হিন্দুকুশ? বেশিরভাগ দীর্ঘ হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণী বা পর্বতমালা থেকে নেমেছে। এই কারাকোরাম পর্বতশ্রেণী থেকে সৃষ্ট হিমবাহগুলির নাম কি কি? সিয়াচেন, বিয়াফো, ভল্টারো, গডউইন অস্টিন, হিসপার। দেখো এতগুলো হিমবাহ এখান থেকে নেমেছে, তাই এখানে বলা হয়েছে বেশিরভাগ দীর্ঘ হিমবাহ এখান থেকে নেমেছে কারাকোরাম থেকে। বিস্ত দোয়াব যে দুটি নদীর মধ্যে অবস্থিত? বিপাশা ও ইরাবতী, বিপাশা ও শতদ্রু, বিপাশা ও চন্দ্রভাগা না বিপাশা ও ঝিলাম? এই বিস্ত দোয়াব বা দোয়াব হচ্ছে বিপাশা ও শতদ্রু নদীর মধ্যে অবস্থিত। বেতওয়া কোন নদীর উপনদী? দেখো বিভিন্ন নদীর উপনদী থেকে কিন্তু এক্সামসে প্রশ্ন এসে গিয়েছে, তাহলে নদীর চ্যাপ্টারটা কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে, কারণ এই 2004 সালের ভিডিওটা তোমরা এই প্রশ্নপত্রটা যদি তোমরা ভালো করে দেখো, দেখবে নদী থেকে কিন্তু অনেক প্রশ্ন এসে গিয়েছে ভূগোলে। তাহলে দেখো এটার অ্যান্সার হয়ে যাবে গঙ্গা, যমুনা, সোন না চম্বল? বেতোয়া নদীটি যমুনা নদীর উপনদী। যমুনা নদীর বাম তীরের উপনদীর নাম কি? যমুনার কথাটি যখন আসলো তাহলে এর বাম তীরে ডান তীরে উভয়টা আমাদের জেনে রাখা জরুরি। যমুনাটা তো গঙ্গার প্রধান উপনদী, তাহলে এটা দেখো হিন্ডন, গিরি, এই দুটো হচ্ছে যমুনার বাম তীরের উপনদী। এবং ডান তীরের উপনদী কি কি আছে? চম্বল ও
বেতুয়া, এই দুটো রয়েছে ডান তীরের উপনদী। পরের প্রশ্ন, অ্যানথ্রাসাইট এক ধরনের লৌহ আকরিক, কয়লা, তেজস্ক্রিয় খনিজ না ম্যাঙ্গানিজ? অ্যানথ্রাসাইট হলো এক ধরনের কয়লার নাম। কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে কয়লাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো হচ্ছে পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যানথ্রাসাইট। এই অ্যানথ্রাসাইটের কার্বনের পরিমাণ কত? 85 থেকে 95% পর্যন্ত কার্বন রয়েছে এই অ্যানথ্রাসাইটে। আর ভারতের সব থেকে বেশি পরিমাণে কয়লা রয়েছে বিটুমিনাস কয়লা। দেখো, ভারতের খনিজ সম্পদ সম্পর্কিত ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি, যখন চ্যাপ্টার ওয়াইজ জিওগ্রাফি ক্লাসটার প্লেলিস্ট তোমরা যদি চেক করো তাহলে দেখবে খনিজ সম্পদ সম্পর্কিত পুরো ডিটেলস ভিডিও দেওয়া আছে। তোমরা সেখান থেকে তোমাদের প্রিপারেশনটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারো। পরের প্রশ্ন, কাংলা ফোর্ট কোন রাজ্যে অবস্থিত? কাংলা ফোর্ট মণিপুর, গুজরাট, দিল্লি না পাঞ্জাব? কাংলা ফোর্ট রয়েছে মণিপুরে, এটি ইম্ফল নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের আয়তন মোটামুটি কত মিলিয়ন বর্গ কিলোমিটার? দেখো, 2011 সালের জনগণনাটা যদি তোমরা ভালো করে দেখো, তাহলে এই ভারতের বিভিন্ন আয়তন সম্পর্কিত যত প্রশ্ন বা কোথায় জনসংখ্যা বেশি কোথায় কম, সেগুলো সমস্ত ডিটেলসে তোমাদের রেডি করে নিতে হবে। আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া রয়েছে, তবে সেটা ইংলিশে দেওয়া আছে, আমি বাংলাতে খুব তাড়াতাড়ি সেটা দিয়ে দেব। দেখো, অপশন আছে 2.28, 3.28 না 9.97 না 8.51 মিলিয়ন বর্গ কিলোমিটার। এটার অ্যান্সার হয়ে যাবে 3.28 বর্গ কিলোমিটার। ভারতের মোট আয়তন যদি এটা সংখ্যায় বলে দেওয়া থাকে তাহলে এইটা হবে ভারতের মোট আয়তন, আর পশ্চিমবঙ্গের মোট আয়তন 88,752 বর্গ কিলোমিটার। ভারতটা তো জেনে রাখতেই হবে অবশ্যই, তার সাথে সাথে পশ্চিমবঙ্গটাও তোমাদেরকে করে রাখতে হবে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে কার কাছে দায়ী? লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি না লোকসভা ও রাজ্যসভা? কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে দায়ী। দেখো, সংসদের উপর থেকে কিন্তু বা পার্লামেন্টের উপর থেকে প্রশ্ন কিন্তু এক্সামে আসবে। সংবিধানের এই যে টপিকটা, এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তোমাদের এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি করিয়ে দেব, প্লাস তোমরা নিজেরাও করে নিও। তাহলে এটার উত্তর হয়ে যাবে লোকসভা। 75-3 ধারা অনুসারে কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে লোকসভা বা নিম্ন কক্ষের কাছে দায়ী। রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ আর লোকসভা হচ্ছে নিম্ন কক্ষ। কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে এই নিম্ন কক্ষের কাছে দায়ী। কত ধারায়? 75-3 নম্বর ধারায়। কোনো ব্যক্তিকে সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড দিলেও কে তাকে ক্ষমা করতে পারেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ না উপরাষ্ট্রপতি? এটার অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দিতে পারেন। 72 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি কোনো ব্যক্তিকে সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড দিলেও তাকে ক্ষমা করতে পারেন। এটা কত ধারায় তাহলে? 72 নম্বর ধারা অনুসারে দিতে পারেন। কোন মামলায় সর্বোচ্চ আদালত মত দেন যে সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না? কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য, গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য, এ কে গোপালন বনাম মাদ্রাজ রাজ্য না মিনার্ভা অয়েল মিল মামলা? দেখো, এতগুলো মামলার নাম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, আর প্রত্যেকটা মামলার যে গুরুত্ব সেগুলো তোমাদের কিন্তু ডিটেলসে করে রাখতে হবে। এই মামলা থেকে প্রশ্ন করা হয়। এটার উত্তর হয়ে যাবে কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য যে মামলা সেটি। এটা কবে হয়েছিল? 1973 সালে। গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য যে মামলা, সেটা 1967 সালে হয়েছিল। সংবিধানে উল্লেখিত কোনো মৌলিক অধিকারকে সংসদ রদ করতে পারবে না বলে এই মামলা থেকে জানা যায়। আর এ কে গোপালন বনাম মাদ্রাজ রাজ্য 1950 সালে হয়। ধারা 19 ও 21 নম্বর সহ মৌলিক অধিকারের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেয়া হয় এই মামলার ফলে। মিনার্ভা অয়েল মিল মামলা 1980 সালে হয়েছিল। সংসদের সংবিধান সংশোধন ক্ষমতা ও জুডিশিয়াল রিভিউ এর ক্ষমতা সংবিধানের মূল কাঠামোর অন্তর্ভুক্ত। এটা তোমরা শর্টে দেখে নাও, আর পুরো ডিটেলস ভিডিও আমি আলাদা করে তোমাদেরকে দেব পরে। পরের প্রশ্ন, মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন
সংসদ, সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি, সর্বোচ্চ আদালতের সুপারিশক্রমে রাষ্ট্রপতি না মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি। এটি দিয়েছিলেন সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি এই মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মৌলিক অধিকার নয়? দেখো মৌলিক অধিকারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক, সেটা তোমাদের খুব ভালো করে করতে হবে। এখানে যা যা ধারা আছে, কোন মৌলিক অধিকারটি কোন ধারার আন্ডার অন্তর্ভুক্ত সেগুলো তোমাদের জানতে হবে, বা কোনটি সংশোধন করা হয়েছে সেগুলো জানতে হবে। স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এদের মধ্যে থেকে মৌলিক অধিকার নয় সম্পত্তির অধিকার। তাহলে সম্পত্তির অধিকারটা কি ধরনের অধিকার? সেটা হলো এক রকমের আইনগত অধিকারে পরিণত হয়েছে। দেখো 1978 সালে 44তম সংবিধান সংশোধন অনুসারে বর্তমানে সম্পত্তির অধিকার কোনো মৌলিক অধিকার নয়। 300 বা 300 ক ধারা অনুযায়ী আইনগত অধিকারে পরিণত হয়েছে এই সম্পত্তির অধিকার। পরের প্রশ্ন, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কি বোঝায়? ঈশ্বরবিহীন রাষ্ট্র, সর্বধর্মে সহানুভূতিশীল, সর্বধর্ম বিরোধী না সকল ধর্মের প্রতি নিরপেক্ষ? ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এর মাধ্যমে বোঝা যায় সকল ধর্মের প্রতি নিরপেক্ষ হলো আমাদের দেশ ভারতবর্ষ। 1976 সালে 42তম সংবিধান সংশোধন অনুযায়ী সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটি অন্তর্ভুক্ত করা হয়। দেখো ধর্মনিরপেক্ষ যখন কথাটা আসলো, তাহলে জেনে নিতে হবে এটা কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় যুক্ত হয়েছিল। এটা প্রথমে কিন্তু ছিল না, পরে 1976 সালে 42তম অনুযায়ী এটা যুক্ত হয়, এর সাথে সাথে সমাজতান্ত্রিক কথাটিও যুক্ত হয়। পরের প্রশ্ন, মূলত কোন শস্যের সাথে সবুজ বিপ্লব সম্বন্ধযুক্ত? দেখো এটা তো একটা অর্থনীতির প্রশ্ন, তাহলে অর্থনীতি থেকে তোমাদের প্রশ্ন কিছু কিছু করে রাখতে হবে, যেগুলো এক্সামে মূলত আসে, খুব একটা আসে না। অর্থনীতি থেকে একটা দুটো প্রশ্ন তোমাদের আসার চান্স থাকে, তাই তোমাদের যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি করিয়ে দেবো, সেগুলো একটু ওয়েট করো। আমি প্রিভিয়াস ইয়ার গুলো দিয়ে নিই, তারপরে সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে আলোচনা করব। গম, চাল, ভুট্টা না বাদাম? মূলত গম চাষের উপর ভিত্তি করে সবুজ বিপ্লব হয়েছিল। ভারতে এম.এস. স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। সবুজ বিপ্লবের জনক বলা হয়, ভারতে যদি বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক, তখন এম.এস. স্বামীনাথন অ্যান্সারটি হয়ে যাবে। পরের প্রশ্ন, একটি সেকেন্ড দোলককে চাঁদে নিয়ে গেলে তা স্লো হবে, ফাস্ট হবে, ঠিক সময় দেবে না দুলবে না? একটি সেকেন্ড দোলককে চাঁদে নিয়ে গেলে তা স্লো হবে। কারণ কি? চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর তুলনায় প্রায় 6 গুণ কম, তাই তো স্লো হবে। তাহলে বোঝা গেল এটা স্লো হওয়ার কারণটি। পরের প্রশ্ন, এক্স রশ্মি। এক্স রশ্মি হলো অজ্ঞাত রশ্মির স্রোত, ধনাত্মক আধানযুক্ত কণিকার স্রোত, ইলেকট্রনের স্রোত না তড়িৎ চুম্বকীয় তরঙ্গ? এক্স রশ্মি হলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এক্স রশ্মি একটি আধানবিহীন তরঙ্গ, এটাও মনে রাখবে। পরের প্রশ্ন, নিম্নের কোনটি ভুল বিবৃতি? এই যে বিবৃতিগুলো তোমাদের সামনে দিচ্ছি সেগুলো দেখো কোনটি এর মধ্যে ভুল আছে। ওয়াই রশ্মির নিঃসরণের পর নিউক্লিয়াসের শক্তি হ্রাস পায়। ওয়াই বা গামা, গামা রশ্মির নিঃসরণের পর নিউক্লিয়াসের শক্তি হ্রাস পায়। এন টাইপ অর্ধ পরিবাহী ঋণাত্মক আধানযুক্ত। হিস্টেরিসিস অধঃচৌম্বক পদার্থের বিশেষত্ব। আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কেবলমাত্র তার উষ্ণতার উপর নির্ভরশীল। এটা হয়ে যাবে, এটা প্রথম অ্যান্সারটি হয়ে যাবে, এটা ভুল আছে। আলফা রশ্মি নিঃসরণের পর নিউক্লিয়াসের শক্তি হ্রাস পায়, এটা ভুল আছে, কারণ এটা কি? এটা হলো একটি আধানবিহীন শক্তি, এই কথাটি ঠিক, আধানবিহীন শক্তি, এটা আমি এক্সট্রা দিয়েছি, এটা আধানবিহীন শক্তি। পরের প্রশ্ন, 1/2π√L_C কম্পাঙ্কের একটি পরিবাহী বিভব উৎসের সঙ্গে একটি আবেশক L, একটি ধারক C এবং একটি রোধক K শ্রেণী সমবায়ে যুক্ত। বর্তনীর প্রতিরোধ কত হবে বা কি হবে? আবেশক ধর্মী, বিশুদ্ধ রোধ ধর্মী, ধারক ধর্মী না শূন্য? এই ক্ষেত্রে বর্তনীর প্রতিরোধ হবে বিশুদ্ধ রোধ ধর্মী। এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে এবং একটু হার্ড আছে, কিন্তু তোমরা যদি ভালো করে বিজ্ঞানটা একটু যদি ডিটেলসে পড়ো তাহলে কিন্তু এই অ্যান্সারগুলো করতে পারবে। নিচের জোড়াগুলির কোনটির মাত্রা অনুরূপ?
বল ক্ষমতা, টর্ক ও কার্য, ভর ও ওজন, না কৌণিক ভরবেগ ও রৈখিক ভরবেগ? এদের মধ্যে থেকে অ্যান্সার হয়ে যাবে ডি, কৌণিক ভরবেগ ও রৈখিক ভরবেগ। এর কারণটা কি দেখো, কৌণিক ভরবেগের সূত্র কি, ভর ইন্টু কৌণিক বেগ। এই যে কৌণিক, এই কথাটি আবার রিপিট হচ্ছে, তাহলে এটা অনুরূপ। আর রৈখিক ভরবেগ এটাও সেম, ভর ইন্টু বেগ, তাই এইটা অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, একটি ফিউজ তারের রোধ ও গলনাঙ্ক বেশি, রোধ বেশি ও গলনাঙ্ক কম, রোধ কম ও গলনাঙ্ক বেশি, না রোধ কম ও গলনাঙ্ক কম? একটি ফিউজ তারের রোধ বেশি হয় ও গলনাঙ্ক কম হয়। এই ফিউজ তারের ব্যাপারটা তোমরা বুঝে গেলে, চলে আছে পরের প্রশ্নে। একটি পাত্রে কিছুটা গরম জল রাখা আছে, ওই জল সর্বাপেক্ষা দ্রুত শীতল হবে যদি পাত্রটির বাইরের তল সাদা ও অমসৃণ হয়, সাদা ও মসৃণ হয়, কালো ও অমসৃণ হয়, না কালো ও মসৃণ হয়? একটি পাত্রে যে জলটি রাখা আছে, ওই জল সর্বাপেক্ষা দ্রুত শীতল হবে কারণ পাত্রটির বাইরের তল কালো ও মসৃণ হয়। কালো ও মসৃণ হওয়ার কারণে কি হয়, এর ফলে তাপ বেশি বিকিরণ করে, তাই ওই জলটা যে তাড়াতাড়ি শীতল হয়ে যায়। পরের প্রশ্ন, নিচের যৌগগুলির মধ্যে কোনটির আয়োডোফর্ম সাড়া দেয় না? প্রোপানল 1, ইথানল, প্রোপানল 2, না বিউটানল? বিউটানল 2। এর মধ্যে থেকে অ্যান্সার হয়ে যাবে প্রোপানল 2, এটির আয়োডোফর্ম সাড়া দেয় না। পরের প্রশ্ন, নিচের জোড়াগুলি মেলান। এ দেখো, ক্যানিজারো বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন, কার্বিল অ্যামিন বিক্রিয়া, রাইমার টাইমান বিক্রিয়া। দেখো তোমরা এই যে অপশনটার সঙ্গে তোমরা মেলানোর চেষ্টা করো। এটা আমি বলে দিচ্ছি, এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। প্রথমেরটার সঙ্গে কি হবে, ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়াটা কি, এটা ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড এটা। আর অপশন 2 অ্যালডল ঘনীভবন, এটা কি, অ্যালডল ঘনীভবনটা অ্যাসিটাল ডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে। কার্বিল অ্যামিন বিক্রিয়া, এটার সময় কি কাজে লাগে, মিথাইল অ্যামিন। আর 4 রাইমার টাইমান বিক্রিয়া, এটা ফেনল, এটা ফেনলের সঙ্গে বিক্রিয়া ঘটায়। পরের প্রশ্ন, একই পরিমাণ অ্যালুমিনিয়ামকে পৃথকভাবে অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া ঘটানো হলো, উৎপন্ন হাইড্রোজেন গ্যাস ও আয়তনের অনুপাত কি হবে? 1:1, 1:2, 2:1, না 9:4? একই পরিমাণ অ্যালুমিনিয়ামকে পৃথকভাবে অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া ঘটানো হলে হাইড্রোজেন গ্যাস, উৎপন্ন হাইড্রোজেন গ্যাস এর আয়তনের অনুপাত হবে 1:1। সোডিয়াম থায়োসালফেট ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়, এর কারণ কি? এর বিজারণ ধর্ম আছে, জারণ ধর্ম আছে, জটিল লবণ গঠনের ধর্ম আছে, না আলোকের সাথে বিক্রিয়া আছে? সোডিয়াম থায়োসালফেট ফটোগ্রাফিতে ব্যবহার করা হয় কারণ এর জটিল লবণ গঠনের ধর্ম আছে। নেক্সট প্রশ্ন, রোচেল লবণ কি? রোচেল লবণ ফেরাস সালফেট, পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেট, পটাশিয়াম নাইট্রেট, না সোডিয়াম হাইড্রোজেন টার্টারেট? রোচেল লবণ হলো সোডিয়াম হাইড্রোজেন টার্টারেট। কোন ধাতু নিষ্কাশনে সায়ানাইড পদ্ধতি ব্যবহৃত হয়? তামা, রূপা, দস্তা, না লোহা? সায়ানাইড পদ্ধতিটি ব্যবহৃত হয় রূপা নিষ্কাশনে। রূপা যে ধাতুটি নিষ্কাশন করা হয়, রূপা নিষ্কাশনের সময় সায়ানাইড পদ্ধতিটি ব্যবহৃত হয়। নিচে জলীয় দ্রবণগুলির মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সর্বাধিক? 0.1 মোলার গ্লুকোজ, 0.1 মোলার সুক্রোজ, 0.1 মোলার সাধারণ লবণ, না 0.1 মোলার ইউরিয়া? এদের মধ্যে থেকে 0.1 মোলার সাধারণ লবণ দ্রবণগুলির মধ্যে এর স্ফুটনাঙ্ক সর্বাধিক হয়। পরের প্রশ্ন হলো, নিম্নোক্ত অ্যাসিডগুলির মধ্যে কোনটি আঙুরে পাওয়া যায়? দেখো, বিভিন্ন ফলে যে কোন ধরনের জৈব অ্যাসিড পাওয়া যায় সেটা কিন্তু এক্সামে আসে। অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। এদের মধ্যে থেকে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় আঙুরে। আঙুরে ছাড়াও সাইট্রিক অ্যাসিড কিসে পাওয়া যায়? লেবুতেও সাইট্রিক অ্যাসিড থাকে। লেবু আঙুরে দুটোতেই সাইট্রিক অ্যাসিড থাকে। ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড, আর আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। এছাড়াও অনেক ফলে আরো বিভিন্ন অ্যাসিড অবস্থিত, সেগুলো তোমরা পেয়ে যাবে পরে। পরের প্রশ্ন, নিম্নলিখিত স্তন্যপায়ীদের মধ্যে কোনটি সর্বাপেক্ষা বুদ্ধিমান? বানর, হাতি, ডলফিন, না গরিলা? এদের মধ্যে থেকে সর্বাপেক্ষা বুদ্ধিমান প্রাণী হলো গরিলা।
কারণ কি এই গরিলা অ্যানথ্রোপয়েড এপ শ্রেণীর একটি প্রাণী যারা লেজবিহীন মানুষের গঠনযুক্ত। এরা লেজবিহীন হয় এবং মানুষের গঠনযুক্ত হয়, তাই এদের বুদ্ধিটা একটু সর্বাপেক্ষা বুদ্ধিমান। নিচের কোনটি নিউক্লিয় সন্ধানী বিকারক? জল, বোরন ট্রাইফ্লোরাইড, ফেরিক ক্লোরাইড না নাইট্রোনিয়াম আয়ন? এদের মধ্যে থেকে নিউক্লিয় সন্ধানী বিকারক হলো জল। দেখো কিরম লেভেলে সায়েন্সের প্রশ্নগুলো আসছে, এগুলো কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে করতে হবে। আমি যতটা সম্ভব তোমাদেরকে বিভিন্ন বই থেকে হোক যেখান থেকে হোক আমি তোমাদেরকে এই বিজ্ঞানের এই টাইপের প্রশ্নগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তার জন্য তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা ভিডিও তোমরা ফলো করতে থাকবে। এইরকম প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে করা হবে। পরের প্রশ্ন, ফোর্বস এর সবচেয়ে ধনী ভারতীয় সাম্প্রতিক তালিকার শীর্ষে আছেন কে? আজিম প্রেমজি, মুকেশ আম্বানি, লক্ষ্মী মিত্তাল, কুমার মঙ্গলম। দেখো এটা 2004 সালে যখন এসেছিল তখন শীর্ষে ছিলেন লক্ষ্মী মিত্তাল, এটা অ্যান্সার ছিল। কিন্তু এখন সাম্প্রতিকটাই আমি দিয়ে দিয়েছি মুকেশ আম্বানি বর্তমানে সাম্প্রতিক ধনী যে শীর্ষে তালিকা রয়েছে সেখানে শীর্ষে তালিকায় রয়েছে মুকেশ আম্বানি 2023 সাল অনুযায়ী। পরের প্রশ্ন, 53তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় হবে? আমি রিসেন্টটাই তোমাদেরকে দিচ্ছি, কলকাতা, পানাজি, ব্যাঙ্গালোর না হায়দ্রাবাদ? 53তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হতে চলেছে পানাজিতে। পানাজিটা কোথায় অবস্থিত? পানাজি রয়েছে গোয়াতে। গোয়ার কোথায়? গোয়ার শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডোর স্টেডিয়ামে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি হতে চলেছে, আর এটা 53তম। বাংলায় মিল্টনের ধাঁচের অনুসরণ কে করেছেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত না নবীনচন্দ্র সেন? বাংলায় মিল্টনের ধাঁচের অনুসরণ করেছেন মাইকেল মধুসূদন দত্ত। মানে মিল্টনের অনুসরণ করে বিভিন্ন কবিতা বই লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, মহাকাশযানে সর্বপ্রথম যে প্রাণীকে বহন করা হয়েছিল তা হলো লাইকা, যেটি কুকুরের নাম, ইয়াবল বানর, জিমি খরগোশের নাম না বনি কাঠবিড়ালি? এদের মধ্যে থেকে অ্যান্সারটি হয়ে যাবে লাইকা কুকুর। বাংলার মাটি বাংলার জল গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছরে রচনা করেছিলেন? এটি তো রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন সেটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু কোন ঘটনার পরিপ্রেক্ষিত বা কোন পরিস্থিতিতে এটি রচনা করেছিলেন সেটাই হচ্ছে প্রশ্ন। 1905 সালে, 1917 সালে না 1920 সালে? এটির অ্যান্সার হয়ে যাবে 1905 সালে। তখন কি ছিল? তখন হয়েছিল বঙ্গভঙ্গ। এই বঙ্গভঙ্গের পটভূমিতেই তিনি এই গানটি রচনা করেছিলেন। পরের প্রশ্ন, ফাদার ব্রাউন কে? একজন পণ্ডিত, একজন বৈজ্ঞানিক, একজন গোয়েন্দা না একজন সাধু? ফাদার ব্রাউন এটা হচ্ছে একটা ক্যারেক্টারের নাম, এটা হচ্ছে একটা গোয়েন্দা ক্যারেক্টার, যে গোয়েন্দা চরিত্র। তাহলে যে চরিত্র স্রষ্টা যত আছে বিভিন্ন বই থেকে নেওয়া হয়েছে বা এর স্রষ্টা আছে, সেই স্রষ্টার নাম সহ এই চরিত্রের নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, না হলে কিন্তু তোমরা এই অ্যান্সার গুলো করতে পারবে না। প্রত্যেকটা পরীক্ষা দেখা যাচ্ছে প্রত্যেকটা এক্সামে এইরকম টাইপের প্রশ্ন 2-3টে করে আসছে। পরের প্রশ্ন, নারায়ণ কার্তিকেয়ানের নাম কোন ক্রীড়ার সঙ্গে যুক্ত? মোটর গাড়ির দৌড়, ঘোড়দৌড়, স্কুবা ডাইভিং না ইয়াটিং? নারায়ণ কার্তিকেয়ান হচ্ছেন একজন মোটর গাড়ির দৌড়বিদ। তিনি ভারতের প্রথম ফর্মুলা 1 চালক। পরের প্রশ্ন, তানসেনের আদি নাম কি? মুকুন্দরাম পান্ডে, রামতনু পান্ডে, সুব্রত সেন না উদয় সেন? তানসেনের আদি নাম রামতনু পান্ডে। দেখো এটা 2003 সালেও এসেছিল, আবার 2004 সালে এটা রিপিট করা হয়েছে। তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো তোমাদের সমস্তটা করে রাখতে হবে, কারণ এর থেকে প্রচুর রিপিট হচ্ছে। তানসেন ছিলেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ যিনি সম্রাট আকবরের সভাসদ ছিলেন। পরের প্রশ্ন, 2004 সালে মহিলাদের মধ্যে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন কে? আনা কুর্নিকোভা, সেরেনা উইলিয়ামস, মারিয়া সারাপোভা, ভেনাস উইলিয়ামস? এদের মধ্যে থেকে অ্যান্সার হবে মারিয়া সারাপোভা। এটা 2004 সালে, কিন্তু আমাদের পড়ে যেতে হবে কত 2023 সালে কে হয়েছে। 2023 সালে মহিলা সিঙ্গেলসে উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন মার্কেটা ভন্ড্রোসোভা। পরের প্রশ্ন, দ্য ওয়েস্ট ল্যান্ডের রচয়িতা কে? এজরা পাউন্ড, W.H. অডেন, T.S. এলিয়ট, রবার্ট ফ্রস্ট? এটা অ্যান্সার হয়ে যাবে T.S. এলিয়ট। এই T.S. এলিয়ট একজন ইংরেজি সাহিত্যের কবি।
তার রচিত বইটি হলো দ্য ওয়েস্টল্যান্ড। তাহলে যত ইংরেজি সাহিত্যিক আছে তাদের রচনাগুলো আমাদের মনে রাখতে হবে, বিভিন্ন নাটক উপন্যাস যাই হোক না কেন সেগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে বাংলার পাশাপাশি। পরের প্রশ্ন, ফারেনহাইট 9/11 এর পরিচালক কে? টনি গ্যাটিলফ, ডেভিড লিসন, মাইকেল মুর না পিটার জ্যাকসন? এর পরিচালক হলেন মাইকেল মুর। নেক্সট প্রশ্ন, কোন সংস্কৃত নাটকে চারু দত্ত ও বসন্ত সেনার চরিত্র দুটি সাক্ষাৎ পায়? মালবিকাগ্নি মিত্রম, শব্দবাসব দত্তা, মৃচ্ছকটিকম, মালতী মাধব? এটার অ্যান্সার হয়ে যাবে মৃচ্ছকটিকম। এই মৃচ্ছকটিকম নাটকটিতে চারু দত্ত ও বসন্ত সেনা চরিত্র দুটি আমরা পেয়েছি। তাহলে চরিত্রগুলোর নামটাও মনে রাখতে হবে, প্লাস কোন গল্প বা কোন বই থেকে এই চরিত্রগুলো সম্বন্ধে আমরা জানতে পারি সেটাও জানতে হবে। পরের প্রশ্ন যার আগে দেখো, মৃচ্ছকটিকমটি কার লেখা? এটা শূদ্রকের লেখা। মালবিকাগ্নিমিত্রম কালিদাসের লেখা। স্বপ্নবাসব দত্তা ভাস, মালতী মাধব এটা ভবভূতির লেখা। নিম্নোক্ত প্রাণীদের মধ্যে কোনটিকে দক্ষিণ মেরুতে দেখা যায়? পেঙ্গুইন, এমু, প্যারাকিট না চড়াই? দেখো বিভিন্ন প্রাণীর উপরে প্রশ্ন প্রচুর আসছে এক্সামসে। তাহলে বিভিন্ন প্রাণীর উপর যত প্রশ্ন হতে পারে, যতগুলো পরীক্ষা মানে বিভিন্ন পরীক্ষা আসতে পারে, সেগুলো আমাদের জেনে রাখতে হবে অবশ্যই। তাহলে পেঙ্গুইন হয়ে যাচ্ছে অ্যান্সার, এটি দক্ষিণ মেরুতে দেখা যায়। বিখ্যাত দেশাত্মবোধক সঙ্গীত মুক্তির মন্দিরের সোপানতলের গীতিকার কে? গৌরীপ্রসন্ন মজুমদার, শৈলেন রায়, মোহিনী চৌধুরী না কাজী নজরুল ইসলাম? মুক্তির মন্দিরের সোপানতলে এই গানটির গীতিকার হলেন মোহিনী চৌধুরী। 2004 সালে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন কে? ইয়ান ব্রাডস, কোডনি ব্রাউন, শিবনারায়ণ চন্দ্রপাল, ওয়াভেল হাইটস? দেখো আইসিসি চ্যাম্পিয়ন, আবার সেই বিশ্বকাপ থেকে তোমাদের এক্সামসে কিন্তু প্রশ্ন 2004 সালেও এসেছে, 2003 সালে তো দুটো তিনটে দিয়েছে। তাহলে তোমাদের এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, এই বিশ্বকাপ, এই যেটা এখন চলছে 2023 সালে এই বিশ্বকাপটা এখন চলছে, এটা এখনো ফলাফল হয়নি। তাহলে এই 2023 সালে বিশ্বকাপটা যখন মানে ফলাফল বেরিয়ে যাবে তখন দিয়ে তোমাদের ভালো করে এটা নোট ডাউন করে মুখস্থ করতে হবে প্রত্যেকটি প্রশ্ন ভালো করে। আরাফতের উত্তরসূরি হিসাবে পিএলও এর অস্থায়ী প্রধানের দায়িত্ব নেন কে? মাহমুদ আব্বাস, রাউফি ফাতো, আহমেদ কুরেই, সৈয়দ আব্দুল রহিম? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, এটার অ্যান্সার হয়ে যাবে মাহমুদ আব্বাস। ডাইনোসরাস শব্দটি কে ব্যবহার করেন? ওয়েনার, ল্যামার্ক, গ্যালেন না ওয়াল্টার? এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ল্যামার্ক। সম্প্রতি কে 2004 সালের বিশ্ব হকি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন? এটা 2004 সালের প্রশ্ন। তাহলে এখনকার যে বিশ্ব হকি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বা সেরকম সাম্প্রতিক যদি কোনো ঘটনা থাকে তাহলে সেইটা আমাদের করতে হবে। স্পেনের স্যান্টিয়াগো ফ্রিক্সোয়া, অস্ট্রেলিয়ার জ্যামি ডায়ার, পাকিস্তানের সোহেল আব্বাস না ভারতের ধ্যানরাজ পিল্লাই? এটা 2004 সালে হয়েছিলেন পাকিস্তানের সোহেল আব্বাস। টেস্ট ক্রিকেটে 11 নম্বর ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড কার আছে? গোলাম আহমেদ, সুটে ব্যানার্জি, জেসন গিলেস্পি না অ্যাস্টন এগার? তখন পেয়েছিলেন, বিশ্ব রেকর্ড করেছিলেন অ্যাস্টন আগার, যিনি টেস্ট ক্রিকেটে 11 নম্বর ব্যাটসম্যান ছিলেন। বাটি উস্টার ও জিপস কার সৃষ্টি? এটাও একটি চরিত্রের নাম। এটা কার সৃষ্টি? অ্যালবার্ট কামু, জোসেফ কনরাড, কোনান ডয়েল, পিজি ওডহাউস? দেখো চরিত্র থেকে কতগুলো প্রশ্ন তোমাদের একটা পরীক্ষাতেই এসে গিয়েছে, তার অ্যান্সার হয়ে যাবে পিজি ওডহাউস। পরের প্রশ্ন, মোহিনী আট্টাম নৃত্য কোন অঞ্চলে? কেরল, পাঞ্জাব, কর্ণাটক না তামিলনাড়ু? মোহিনী আট্টাম নৃত্যটি কেরল রাজ্যের। কে 2004 সালে বছরের ইউরোপীয় সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন? ডেকো, রোনাল্ডিনহো, রোনাল্ডো না আন্দ্রি সেভচেঙ্কো? এটার অ্যান্সার হয়ে যাবে আন্দ্রি সেভচেঙ্কো। ভারত এশিয়ান ভুক্ত 10টি দেশের সঙ্গে পার্টনারশিপ প্যাকেট ফর পাস প্রোগ্রেস এন্ড শেয়ার্ড প্রসপারিটি স্বাক্ষর করেছে কোথায়? লাওসে, কাম্পুচিয়াতে, সিঙ্গাপুরে না মালয়েশিয়াতে? এই যে চুক্তিটিতে স্বাক্ষর করেছেন ভারত, সেটা লাওসে। 10টি দেশের সঙ্গে চুক্তি করেছিলেন, তাই
সেটা ভালো করে করতে হবে। ভারত কোন দেশের সঙ্গে কি স্বাক্ষর করেছেন বা কোথায় কি সম্মেলন করেছেন সেগুলো আমাদের ডিটেলসে জানতে হবে। কোন পাক পরমাণু বিজ্ঞানী বিদেশে পারমাণবিক সামগ্রী পাচারের সঙ্গে যুক্ত ছিলেন? আবুল কাদের খান, সুজাত হোসেন, শওকত আজিজ না জাফরুল্লাহ খান জামালি? এটার অ্যান্সার হয়ে যাবে আবুল কাদের খান। বহুরূপী প্রযোজিত রাজা অইডিপাউস নাটকটি মূল গ্রিক ভাষায় রচনা করেছিলেন কে? সোফোক্লিস, অ্যারিস্টোফেনস, ইউরিপাইডিস না স্কাইলাস? এটার অ্যান্সার হবে সোফোক্লিস। ভাওয়াইয়া লোকগীতি কোন অঞ্চলের? এই যে বিভিন্ন লোকগীতি, ভারতের লোকগীতি বা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকগীতি কোন অঞ্চলে রয়েছে সেগুলো দেখে নাও। শিলিগুড়ি, কোচবিহার, বাঁকুড়া ও বীরভূম না পূর্ববঙ্গ? এই লোকগীতিটি কোচবিহারের একটি বিখ্যাত লোকগীতি, ভাওয়াইয়া। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস হলো মে মাসের 5 তারিখ, জুন মাসের 5 তারিখ, জুলাই মাসের 5 তারিখ না জুলাই মাসের 30 তারিখ? দেখো, বিশ্ব পরিবেশ দিবস এই প্রশ্নটি প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে তোমাদের আসে। এটা খুবই সহজ প্রশ্ন, কিন্তু বারবার করে এটা রিপিট করা হয়, তাই এটা একদমই ভুল করা যাবে না। এটার অ্যান্সার হয়ে যাবে জুন মাসের 5 তারিখ। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসটি পালিত হয়। আচ্ছা, 2023 সালে থিম কি ছিল? 2023 সালে 5ই জুন যে পরিবেশ দিবস হয়েছে তার থিম ছিল সলিউশন টু প্লাস্টিক পলিউশন বা প্লাস্টিক দূষণ সমাধান। এটা ছিল 2023 সালের থিম। শেক্সপিয়ার কবে জন্মেছিলেন? ইংরেজি সাহিত্যের মধ্যে একটি বিখ্যাত একটি নাম শেক্সপিয়ার। তিনি জন্মেছিলেন কবে? দ্বাদশ শতাব্দীতে, ত্রয়োদশ শতাব্দীতে, পঞ্চদশ না ষোড়শ শতাব্দীতে? শেক্সপিয়ার জন্মেছিলেন ষোড়শ শতাব্দীতে। কত সালে? 1564 সালে। তিনি ইংল্যান্ডের জাতীয় কবি ও বার্ড অফ অ্যাভন নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য বাল্মীকি প্রতিভা যখন প্রথম মঞ্চস্থ হয় তখন বাল্মীকির ভূমিকায় কে অভিনয় করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় দত্ত, নবনীন্দ্রনাথ ঠাকুর? তখন অভিনয় করেছিলেন বাল্মীকির ভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। 1881 সালে প্রথম সংস্করণ ও 1886 সালে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় বাল্মীকি প্রতিভার। বাল্মীকি যিনি ছিলেন ডাকাত প্রধান, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে অভিনয় করেছেন। আর সরস্বতী যিনি জ্ঞানের দেবী, তার ভূমিকা অভিনয় করেন প্রতিভা দেবী, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইজি ছিলেন। লক্ষ্মী সৌভাগ্যের দেবী, তিনি তার ভূমিকা অভিনয় করেছিলেন সুশীলা দেবী, তিনিও ঠাকুরের ভাইজি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইজি ছিলেন তিনি। তাহলে সবকটা নামই তোমরা মনে রাখবে, এগুলো এক একটা ক্যারেক্টার হিসাবে তোমাদের এক্সামে আসতে পারে। পরের প্রশ্ন, গারাস্কভ হলেন চেচনিয়ার রাষ্ট্রপতি, একটি উপগ্রহ, একটি সুপার কম্পিউটার, যুদ্ধ বিমান বহনকারী জাহাজ? এটার অ্যান্সার কি হয়ে যাবে? যুদ্ধ বিমান বহনকারী জাহাজের নাম হলো গারাস্কভ। এটা ছিল রাশিয়ার কাছে যখন ছিল তখন তার নাম এটি ছিল, কিন্তু রাশিয়ার কাছ থেকে ভারত যখন ক্রয় করে তারপরে এটার নাম কি হয়? আইএনএস বিক্রমাদিত্য। 2014 সালে এটি ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়, কিন্তু এর আগের নাম ছিল গারাস্কভ। দেখো কি লেভেলে তোমাদের এক্সামে প্রশ্নগুলো আসে। তোমরা কিন্তু ভালো করে যদি এখন থেকে প্রিপারেশনটা না নেওয়া শুরু করো, তোমরা এইগুলো কিন্তু করে আসতেই পারবে না, তোমাদের অ্যান্সার অনেক নেগেটিভ চলে যাবে। পরের প্রশ্ন, নিম্নের কে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি? ভি কে মালহোত্রা, সুরেশ কালমাদি, জয়পাল রেড্ডি না পি আর দাস মুন্সি? ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন সুরেশ কালমাদি। শেষ প্রশ্ন, কোন রাষ্ট্র সরকারি স্কুলে ধর্মীয় চিহ্ন ব্যবহারের উপর আইনি নিষেধাজ্ঞা জারি করেছে? ফ্রান্স, জার্মানি, ইটালি না যুক্তরাজ্য? এটির অ্যান্সার হয়ে যাবে ফ্রান্স। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের মনে হয় সেটগুলো খুবই তোমাদের হেল্প করবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। তাহলে শেষ করছি আজকের ভিডিওটি। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।